প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। সাহিত্যের গভীরে নিমজ্জিত হওয়ার মূল চাবিকাঠি হলো প্রকৃতির সান্নিধ্যে যাওয়া, প্রকৃতিকে জানা। বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও ছিলেন একজন প্রকৃতিপ্রেমিক। বিদ্রোহী কবি হিসেবে পরিচিত নজরুলের কবিতায় বিদ্রোহের মাঝেও তিনি প্রকৃতিকে নিয়ে এসেছেন বারবার। আমাদের আজকের পর্ব নজরুল সাহিত্যে প্রকৃতি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব মোহাম্মদ জাকির হোসেনের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের নজরুল সাহিত্যে প্রকৃতি নিয়ে কিছু তথ্য ও চিত্র। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হিসেবে বাংলাদেশের খ্যাতি বিশ্বজুড়ে। যুগে যুগে অসংখ্য কবি সাহিত্যিক এদেশের প্রকৃতির বিস্ময়কর সৌন্দর্যে মোহিত হয়ে তাঁদের সাহিত্যে প্রকৃতি বন্দনা করেছেন বিভিন্নভাবে। তাদের লেখনীতে রূপসী বাংলার প্রকৃতির বিভিন্ন বিষয় উঠে এসেছে বৈচিত্র্যময় উপমা হয়ে। বাংলা সাহিত্যে প্রকৃতিকে বিভিন্ন উপমায় তুলে ধরার ক্ষেত্রে যে সকল কবি সাহিত্যিকের নাম অগ্রগণ্য, তাদের মধ্যে অন্যতম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি শুধু বিদ্রোহী কবি হিসেবেই নন, প্রকৃতির প্রেমিক হিসেবেও সমভাবে সমাদৃত ছিলেন। সাম্য, মানবতা, বিদ্রোহ, প্রেম কিংবা বিরহ সবখানেই নজরুল প্রকৃতিকে টেনে এনেছেন বিভিন্ন রূপে। তাই তো নজরুল সাহিত্যে অসংখ্যবার প্রকৃতির বিভিন্ন উপাদান জোরালোভাবে উঠে এসেছে। প্রকৃতির নানা অনুষঙ্গ দিয়েই তিনি মানব মনের চিরন্তন রূপ ও অনুভূতি প্রকাশ করেছেন। তৎকালীন অবিভক্ত বাংলার বর্ধমান জেলায় জন্মগ্রহণ করলেও জীবন ও জীবিকার কঠিন বাস্তবতার কারণে নজরুলকে যেতে হয়েছে বিভিন্ন স্থানে। গ্রাম বাংলার প্রকৃতি দেখেই নজরুলের বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই তাঁর কাব্য প্রতিভা ছিল অসাধারণ। বয়স বাড়ার সাথে সাথে সেই প্রতিভার প্রস্ফুটন ঘটতে থাকে দ্রুত। মাত্র 23 বছর বয়সে অগ্নিবীণার মতো কাব্যগ্রন্থ প্রকাশ সেই প্রতিভারই পরিচয় দেয়। তাঁর গল্প, কবিতা, গান, গীতিনাট্য, উপন্যাসে প্রকৃতি যেন সজীব হয়ে উঠেছে। কাজী নজরুল ইসলামের প্রধান পরিচয় কবি হিসেবে। তিনি প্রকৃতির সৌন্দর্য ও মাধুর্যের সাথে প্রেমের গভীর সম্পর্কের চিত্র অঙ্কন করেছেন। তাঁর কবিতার মাধ্যমে তাই প্রেম ও প্রকৃতির সৌন্দর্য ও ব্যক্তিগত অভিজ্ঞতা সুনিপুণভাবে প্রকাশ পেয়েছে। তিনি ফুল ভালোবাসতেন। তাঁর কবিতায়, গানে ও অন্যান্য সাহিত্যে তাই বিভিন্ন ফুলের নাম এসেছে কখনো উপমায়, কখনো প্রকৃতির বর্ণনায়, নারীর সাজসজ্জার উপাদান হিসেবে।
কামিনী, বেলি, সোনালু, অশোক, চাঁপা, গিরিমল্লিকা, মহুয়া, কেয়া, কনক চাঁপা, নাগকেশর, ঝিঙে, পলাশ, শিমুল, অপরাজিতা সহ অনেক ফুলের নাম তিনি উল্লেখ করেছেন তাঁর সাহিত্যকর্মে। ফুলের সাথে বিভিন্ন পাখির কথাও উঠে এসেছে তাঁর সৃষ্টিকর্মে। নজরুলের কবিতায় পাখি কেবল প্রকৃতির একটি উপাদান হিসেবে নয়, বরং স্বাধীনতা, প্রেম, বিরহ, আনন্দ, বিষাদসহ বিভিন্ন অনুভূতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। পাখির মাধ্যমে তিনি প্রকৃতির সাথে মানুষের সম্পর্ককে ফুটিয়ে তুলেছেন। বউ কথা কও পাখির নাম এসেছে বিরহ, আকুতি ও ভালোবাসার প্রতীক হয়ে। চড়ুই পাখির ছানা কবিতায় ছোট্ট চড়ুই পাখির ছানার মাধ্যমে প্রকৃতির প্রতি মমতা ও ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। এছাড়াও শালিক, ময়না, বুলবুলি, টিয়া সহ বিভিন্ন পাখির উপমা এসেছে নজরুল সাহিত্যকর্মে। শুধু ফুল পাখি নয়, কাজী নজরুল ইসলাম নিজেকে প্রকৃতির সমস্ত কিছুর মাঝে নিবিষ্ট করেছিলেন। তিনি নিজেকে ঝর্ণার মতো চঞ্চল, প্রকৃতির মতো সচ্ছল কিংবা আকাশের মতো বাধাহীন ভাবতে ভালোবাসতেন। বাংলাদেশের ষড়ঋতুর বর্ণনাও উঠে এসেছে নজরুল সাহিত্যে। একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। গানটিতে নজরুল অত্যন্ত সুনিপুণভাবে বাংলার ষড়ঋতুর চিত্র তুলে ধরেছেন। নজরুল এ গানে 12 মাসের আঙ্গিকে বৈশাখ, বর্ষা, শরৎ, অঘ্রাণ, শীত ও ফাল্গুনে বাংলার রূপ বৈচিত্র্য ফুটিয়ে তুলেছেন। নজরুলের কবিতায় বর্ষা ও বসন্তকাল বিশেষ স্থান করে নিয়েছে। তিনি প্রকৃতির এই পরিবর্তনগুলোকে মানুষের আবেগ, অনুভূতি ও জীবনের সাথে সম্পর্কিত করতে চেয়েছেন। বসন্তকে তিনি দেখেছেন নতুন জীবনের প্রতীক হিসেবে, গ্রীষ্মের খরতাপকে দুঃখ কষ্টের প্রতীক হিসেবে উপস্থাপিত করেছেন, যা তার প্রকৃতির প্রতি মমত্ববোধের পরিচয় বহন করে। কাজী নজরুল ইসলাম প্রকৃতির বিভিন্ন রূপ, এমনকি প্রাকৃতিক দুর্যোগকেও তাঁর রচনায় গুরুত্ব দিয়েছেন। বিদ্রোহী কবিতায় প্রকৃতির ধ্বংস কিংবা সৃষ্টির রূপকে তিনি বিদ্রোহের চেতনার সাথে তুলনা করেছেন। মানব জীবনের গভীর অর্থ নজরুল খুঁজে পেয়েছিলেন প্রকৃতির মাঝেই। প্রাতিষ্ঠানিক যে শিক্ষা থেকে নজরুল ইসলাম বঞ্চিত ছিলেন, সেই শিক্ষা তিনি পেয়েছিলেন প্রকৃতির সান্নিধ্যে থেকে। তাই তো তাঁর রচনায় প্রকৃতি কেবল একটি অনুষঙ্গ নয়, বরং মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ফুটে উঠেছে বারবার।
প্রকৃতির সাথে মানুষের সম্পর্ককে তিনি গভীরভাবে অনুধাবন করেছিলেন বলেই তাঁর অমর সৃষ্টিগুলো আজও আমাদের হৃদয় স্পর্শ করে। নজরুলের সাহিত্যে প্রকৃতি ধ্বংসের চিত্র যেমন আছে, তেমনি এর সংরক্ষণের প্রয়োজনীয়তাও জোরালোভাবে উপস্থাপিত হয়েছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার যে আহ্বান জানিয়েছেন, আমাদের সেই আহ্বানে সাড়া দিয়ে প্রকৃতি সংরক্ষণে এগিয়ে আসতে হবে। তবেই নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য পৃথিবী। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম নজরুল সাহিত্যে প্রকৃতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি মোহাম্মদ জাকির হোসেনের সাথে। কেমন আছেন? ভালো আছি। বহু বছর তো নজরুল নিয়ে নানা ধরনের কাজ করেছেন এবং নজরুলের ব্যাপারে অনেক তথ্য আছে আপনার কাছে। আজকে কিছু জিনিস আমাদের সাথে শেয়ার করবেন। কাজী নজরুল ইসলামের কবিতায় প্রকৃতি কিভাবে ফুটে উঠেছে এটা নিয়ে একটু বলবেন? কাজী নজরুল ইসলাম বলতেন, প্রকৃতি তোমাদের মায়ের চেয়ে কম স্নেহময়ী নয়। প্রকৃতির বর্ণনা শুধু প্রকৃতিতে রেখেই নজরুল ক্ষান্ত হননি। তিনি প্রকৃতির যে সন্তান, আমরা মানুষ, মানবকুল, মানব শিশুর সাথে প্রকৃতির যে মেলবন্ধন, এটাকে চমৎকার করে তার বিবিধ রচনায় নিয়েছেন কবিতায়। প্রজাপতি কোথায় পেলি ভাই এমন রঙিন পাখা, এবং দাও জামা ছবি আঁকা, তোমার মতো ছবি আঁকা জামা প্রজাপতি আমাকে দাও। সারস পাখি, সারস পাখি আকাশ উড়ে, নজরুল সারস পাখিকে দেখছে, সারস পাখি, সারস পাখি আকাশ গাঙে শ্বেত কমল, বায়ুর হাওয়ায় ভেসে যাও তুমি কোন মহল। কোলা ব্যাং, আমাদের প্রকৃতির একটা অমূল্য সম্পদ। কোলা ব্যাং, কোলা ব্যাং ডাকে ঘ্যাং ঘ্যাং। নজরুল লিখছেন, ও ভাই কোলা ব্যাং, ও ভাই কোলা ব্যাং, সর্দি তোমার হয় নাকি ও ভাই কোলা ব্যাং, সারাটি দিন জল ঘেটে যাও ছড়িয়ে দুটি ঠ্যাং ও ভাই কোলা ব্যাং। এই যে কোলা ব্যাংকে নজরুল কি আপন করে বলছেন, এবং বলছেন কেউ বকে না মজা সে তাই গাইছ ঘ্যাঙর ঘ্যাং ও ভাই কোলা ব্যাং। দেখেন, তাল গাছকে নিয়ে বাংলা সাহিত্যে অনেক কবিতা আছে, মানবতৃণ কবিতা আছে। নজরুল ওই তাল গাছের সাথে মানব শিশুর সম্পর্কটা গড়ে দিয়েছেন। এবং শিশুরা লেখাপড়া না পারলে ছোটোবেলায় আমরা একদম কান ধরে মাস্টারমশাই দাঁড় করিয়ে রাখতেন। নজরুল লেখেন, ঝাঁকড়া চুলো তাল গাছ ভাই তুমি দাঁড়িয়ে কেন ভাই, আমার মতো তোমারও কি পড়া মুখস্থ হয় নাই। এবং তারপরে নজরুল বলছেন যে পড়া যে মুখস্থ হয় নাই, বলছে যে তুমি দাঁড়িয়ে আছো আমার মতো কান ধরে ভাই, দাঁড়িয়ে আছো এক পায়ে ঠাই, একটু কি ঘুমাই না তোর মাস্টার মশাই, তুমি দাঁড়িয়ে কেন ভাই। এবং তাল গাছের মাথার মধ্যে যে বাবুই পাখির বাসা, নজরুল সে বাসাকে কল্পনা করতে শিশু মনে, তাল গাছের যে বাবুই পাখির বাসাকে দেখছে ঝুলে আছে মরি, কোচরা ভরা মরি। তাল গাছ তোর মাথার কোলে বাবুই পাখির বাসা ঝুলে, কোচর ভরা মরি যেন দেনা দুটো খাই, তুমি দাঁড়িয়ে কেন ভাই। এই যে তাল গাছের সঙ্গে মানুষের এই যে মিতালি, এই যে কোলা ব্যাঙের সাথে মানুষের মিতালি, এই যে প্রজাপতি, এই যে সারস পাখি, এদের সাথে যে মিতালি প্রকৃতির সাথে নজরুলের। এবং এক পর্যায়ে এসে দেখা গেল কি, এই যে যাচ্ছে মানব শিশু, বলছে আঁচল ভরা মুঠি নেব, হাতে নেব বেনু, নদীর ধারে মাঠের পাড়ে নিয়ে যাব ধেনু, কুলে করে বাছুরটিকে করব পার খাল, বটের ছায়ায় জুটবে এসে রাখাল ছেলের পাল। কি চমৎকার কথা। এবং একটু ঠিক করছেন, দেখেন নজরুলের যে প্রকৃতি বর্ণনা, কালবৈশাখীর ঝড় ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, এবং নদীতে সাগরে যে ঢেউ উঠে, এটা প্রকৃতির একটা নিয়মে। কিন্তু আবার যদি প্রকৃতির সন্তান পাখির ছানা ভেঙে ফেলে, তাহলে নজরুলের আপত্তি আছে। নজরুল বলছেন, ঝড়কে বলো আমার আদেশ, একটি পাখির বাসা ভাঙে যদি ধরে তারে পরাইব জিঞ্জির, তারে জিঞ্জির পরে পাখির বাসা যদি ভেঙে দেয়। এবং দেশপ্রেম, প্রকৃতি প্রেম, নজরুল এসে একাত্ম হয়ে গেছে। সত্যি নজরুলের সম্বন্ধে যত জানি ততই অবাক লাগে যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কত দিকে উনি তার নজর ছিল, এবং এই যে ছোট ছোট জিনিসগুলো, এবং এই যে বিদ্রোহী কবিতা, জি দেখেন, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, সেখানেও তিনি পুষ্পের হাসির কথা কিন্তু তিনি বলছেন। এবং নজরুল কত বাস্তববাদী মানুষ ছিলেন, তিনি কিন্তু বলছেন যে একটু ধৈর্য ধরতে হবে, রিক্ত শাখার দেখে যে অস্থির হয়ে যায়
তাকে নজরুল বলছে সে অবিবেচক, সে অসহিষ্ণু। ফুলের জন্য অপেক্ষা যিনি করতে পারেন তিনি কেবল ফুল পান। এটা নজরুলের বয়ানে কিন্তু আছে। এবার আমাদের একটু কবিতার পাশাপাশি তার গল্প উপন্যাসে বাংলার প্রকৃতি কিভাবে ফুটে উঠেছে তা নিয়ে একটু বলুন। আমরা জানি যে নজরুল প্রথম দিকের রচনা কিন্তু কবিতার বাইরে কথা সাহিত্য দিয়ে, পরবর্তীতে উনি 3টি উপন্যাস লিখেছেন আমরা জানি, বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা আর একটা কুহেলিকা। আর 18টি গল্প সন্নিবেশিত হয়েছে তার 3টি ছোট গল্প গ্রন্থে, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। তো এই গল্পগুলোতে নজরুল কিন্তু এত সুন্দর করে তিনি লিখছেন, উদাহরণগুলো প্রকৃতি থেকে নিয়েছে শুধু। কালবৈশাখের মেঘ দেখলে যত ভয় লাগে তত তাকে দেখতেও ইচ্ছে করে। তিনি বলছেন মেহেদি পাতা, সবুজ মেহেদি পাতার ভিতর যে কত লাল খুন লুকিয়ে আছে কে তা বুঝবে। তার বিভিন্ন গল্প এবং উপন্যাসে এইভাবে বিষয়গুলো আসছে। এই যে বিভিন্ন উপন্যাস যদি আমরা দেখি, এই যে পদ্মগোখরু, শিউলিমালা গল্পে এই যে পদ্মগোখরুর যে প্রেম, মাতৃত্ব, এই জোহরার, এইগুলোতে নজরুল আছে। নজরুল এখানে বলছে যে এই যে তোমরা যে প্রকৃতিকে দেখছো, এই প্রকৃতিকে টেক যদি না থাকতো, বলছে যে সাগরের পানি পালিয়ে যায় বলে আমরা বৃষ্টি ধারা পাই, এবং এই যে শীতে যে ঝরা পাতা, আমরা যে বসন্ত দেখে খুশি হই কিন্তু আমরা খেয়াল করি না শীতের ঝরে পড়া পাতার সমাধির উপর বসন্তের অভিযান শুরু হয়। এবং চাঁদকে তিনি বলছেন এই যে প্রস্ফুটিত চাঁদ ফুল ফোটায়, চকুরিকে গান গাওয়ায়, কিন্তু ফুলের যে সুগন্ধ এটা কি চকুরি কোনোদিন অনুভব করে? এবং বলছেন প্রস্ফুটিত ফুল তোমরা দেখো, প্রস্ফুটিত ফুলের মধ্যে কত বেদনা লুকায়িত আছে তোমরা কি কেউ খেয়াল করো? এবং এর মধ্যে কত ব্যথার কীট যে দংশন করে রেখেছে ফুলের মধ্যে, কেউ কি তা বুঝি? এবং বলছে আমরা শুধু ফুলের সৌন্দর্যটা দেখি, সুরভিটা নেই, কিন্তু তার অন্তরে যে কাঁটা লতা রাখি জল, ফুল হয়ে উঠে ফুটে, ফুল নিয়ে তাই দিয়েছ কি কিছু শূন্য পত্র ফুটে। এবং এই যে ফুল আমরা নেই, ফুলের ঘ্রাণ নেই, এর ভিতরে যে বেদনা আছে এটা কিন্তু আমরা অনুভব করি না। নজরুল প্রকৃতির এই বেদনাটাকে যেন আমরা অনুভব করি, এই জন্য তাগিদ দিয়েছেন। সত্যিই মানে যত শুনছি তত আরও বেশি মানে ঢুকে যাচ্ছি এই নজরুল সাহিত্যের ভেতরে। বিদ্রোহী কবির চোখে দেখা সেই বাংলার কি রূপ, সেই রূপ কি আজও সেরকম আছে? আসলে আমরা যেটা করেছি, আমরা নির্বিচারে বাংলার জলাভূমিগুলি, ওয়াটার বডিগুলিকে ভর্তি করে দিয়েছি। আমরা অপরিকল্পিতভাবে বিভিন্ন কেমিক্যালস, পেস্টিসাইডস বা রাসায়নিক আমাদের উৎপাদন বাড়ানোর অজুহাতে আমরা ব্যবহার করেছি। কলকারখানাগুলো আমরা কার্বন নিঃসরণ বাড়িয়ে দিয়েছি। আমরা গাড়ির হর্ন বাজাচ্ছি যেগুলো পচনশীল নয় এমন দ্রব্য ব্যবহার করছি। আমরা অযাচিতভাবে, অবাঞ্ছিতভাবে ইটের ভাটায় ইট পোড়াচ্ছি। মানে এভাবে আমাদের রাস্তাঘাটগুলো সংকীর্ণ হয়ে যাচ্ছে, আমাদের বায়ু দূষিত হচ্ছে, আমাদের শব্দ দূষিত হচ্ছে, আমাদের পানি দূষিত হচ্ছে। আসলে নজরুলের সেই সুন্দর যে আমাদের প্রকৃতি সেটা আসলে এখন নাই, আমরা নষ্ট করে ফেলেছি, অনেকটাই নষ্ট করে ফেলেছি। মানে উন্নয়নের জোয়ারে আমরা দিন দিন অনেক প্রাকৃতিক জিনিসকে নষ্টও করেছি এবং ধ্বংস করে ফেলেছি। এবং এখনও আমরা অসচেতনতাবশত অথবা কায়েমি স্বার্থের কারণে, নিজের শুধু মুনাফার জন্যে বা সাময়িক স্বার্থসিদ্ধির জন্যে আমরা এখনও করে চলছি। আমাদের যে তরুণ প্রজন্ম বাংলাদেশের পরিবেশ রক্ষায় নজরুল সাহিত্যে থেকে কি শিক্ষা নিতে পারে? নজরুল বলেছিলেন যে সত্যের তরে দত্তের সাথে করে যাও সংগ্রাম। এই যে দত্ত, যারা ইচ্ছা করে ইন্টেনশনালি পরিবেশকে নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে গেলে কিন্তু সংগ্রাম করে যেতে হবে। আমরা যারা ক্লাইমেট ভিকটিমস, তাদের নজরুল বলছে মোদের হিস্সা আদায় করিব, কবজি শক্ত করো। কবজি শক্ত করতে নজরুল বলছে আমাদের হিস্সা যেন আমরা আদায় করে নিই। এবং দরদি হতে নজরুল বলছেন, দরদ নিয়ে দেখলো না কেউ, যাদের জীবন যাদের হিয়া, তাদের তরে ঝড়ের রথে আই রে পাগল দরদিয়া। দরদিয়া হতে নজরুল কিন্তু সতর্ক করেছিলেন, আমরা যে পরিবেশকে, প্রকৃতিকে ডিস্টার্ব করছি, ক্ষতি করছি, এই ক্ষতি যেন ফিরে আমাদের মাঝে আসবে নজরুল সতর্ক করেছেন। নজরুল যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই, আমাকেই সে পীড়ন এসে পীড়া দেবে। শুনো মর্তের জীব, অন্যেরে যত করিবে পীড়ন। প্রকৃতি তো আমরা অন্য ভাবি, প্রকৃতি আমাদের অন্য না, নিত্য সহযোগী। প্রকৃতি আমরা জন্ম নিই, বেড়ে উঠি, প্রকৃতিতে আমরা নিজেকে শায়িত করি, দাহ হই অথবা সমাধিস্থ হয়ে কবরে যাই কেউ। তো অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লিব। তো আমরা কি সেরকম প্রকৃতিকে পীড়ন করতে গিয়ে আমরা কি ক্লিব হয়ে যাচ্ছি কি না? নজরুল কিন্তু সতর্ক করেছেন।
আমরা নজরুল থেকে এই শিক্ষা নিতে পারি, এবং এই শিক্ষাটাও নিতে পারি যে আমরা, বলছে নজরুল, যত পুরাতন সনাতন জরা জিনেরে ভাঙো ভাঙো রে আজ, আমরা সৃজিব আমাদের মতো নূতন করিয়া নব সমাজ। এবং তরুণের সাধনা যে প্রবন্ধ, সেখানে নজরুল বলেছেন আমরা আমাদের পৃথিবী আমাদের মতো করিয়া গড়িয়া লইব, এই হোক তরুণের সাধনা। তরুণের সাধনা এই যে সুন্দর প্রকৃতি, সুন্দর নির্মল পরিবেশের পৃথিবী গড়ে নেওয়া, এটা ছিল নজরুলের আহ্বান। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবার সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক নজরুল সাহিত্যে প্রকৃতি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, কাজী নজরুল ইসলামের কবিতায় নার্গিস ফুলের নাম সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। কাজী নজরুল ইসলামের প্রিয় ঋতু ছিল বর্ষাকাল। তাঁর কাব্যে বর্ষা বিশেষ স্থান নিয়ে আছে। 1922 সালে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট 12টি কবিতা আছে। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কাজী নজরুল ইসলাম 1976 সালে 21 পদক এবং 1977 সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। শুধু দর্শক, প্রকৃতির বিভিন্ন রূপ কাজী নজরুল ইসলামের চোখে ধরা দিয়েছে প্রতিনিয়ত। কৈশোর থেকেই যার প্রকৃতির মাঝে বেড়ে ওঠা, সেই নজরুলের অমর সৃষ্টিকর্মে প্রকৃতির সরব উপস্থিতি থাকবেই, সেটাই স্বাভাবিক। নজরুল দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি বুঝেছিলেন প্রকৃতির প্রতি অবিচার করলে প্রকৃতির মাঝেও বিদ্রোহী সত্তা জেগে ওঠে। তাই তো তিনি ভালোবাসতে বলেছেন প্রকৃতিকে, এর প্রতিটি উপাদানকে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।